দেশের চারিপাশে শত্রু বানাতে মোদীজি যথেষ্ট এমন মন্তব্য করছেন খোদ ভারতীয়রা। পৃথিবীতে একমাত্র রাষ্ট্র ভারত, যার কোনো একটি প্রতিবেশী দেশের সাথেও ভালো সম্পর্ক নেই। দাদাগিরি, অসম্মান এবং প্রতিবেশী রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপের মধ্য দিয়ে একে একে সকল প্রতিবেশীকে খেপিয়ে তুলেছে ভারত। আগে শর্ত দেওয়া উচিত ছিল বাংলাদেশের সাথে যদি বসতে হয়, আগে খুনি হাসিনা বা এই যে গণহত্যাকারী হাসিনা, এই হাসিনা সম্পর্কে আগে অ্যাকশন নিতে হবে, হাসিনা সম্পর্কে আলোচনা হবে, তারপর পরবর্তী তাদের সাথে সম্পর্ক থাকবে কি থাকবে না, তাদের সুসম্পর্ক, তাদের সাথে অর্থনৈতিক বাণিজ্য আমরা করবো কি করবো না, এই জন্য প্রথমে উচিত ছিল খুনি হাসিনা এবং এই গণহত্যাকারী হাসিনা কেন ভারতে এখন আছে, কিভাবে আছে, এই আলোচনা, তাকে ফেরত দেবে কিনা, কয়েকদিনের মধ্যে ফেরত দেবে, তাকে বাংলাদেশে এনে বিচার করতে হবে, তাকে আইনের আওতায় এনে তার সকল মানে যে অর্থ পাচার করেছে সেগুলো বাজেয়াপ্ত করতে হবে, এইটা আলোচনায় থাকা উচিত ছিল। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত ভিডিও দেখার আগে আপনার কাছে ছোট করে একটি অনুরোধ, আপনি যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক চলুন কথা না বাড়িয়ে একের পর এক আপডেট নিউজগুলো দেখে আসি। যে আগেই শর্ত দেওয়া উচিত ছিল বাংলাদেশের সাথে যদি বসতে হয়, আগে খুনি হাসিনা বা এই যে গণহত্যাকারী হাসিনা, এই হাসিনা সম্পর্কে আগে অ্যাকশন নিতে হবে, হাসিনা সম্পর্কে আলোচনা হবে, তারপর পরবর্তী তাদের সাথে সম্পর্ক থাকবে কি থাকবে না, তাদের সুসম্পর্ক, তাদের সাথে অর্থনৈতিক বাণিজ্য আমরা করবো কি করবো না, এই জন্য প্রথমে উচিত ছিল খুনি হাসিনা এবং এই গণহত্যাকারী হাসিনা কেন ভারতে এখনো আছে, কিভাবে আছে, এই আলোচনা, তাকে ফেরত দেবে কিনা, কয়েকদিনের মধ্যে ফেরত দেবে, তাকে বাংলাদেশে এনে বিচার করতে হবে, তাকে আইনের আওতায় এনে তার সকল মানে যে অর্থ পাচার করেছে সেগুলো বাজেয়াপ্ত করতে হবে, এইটা আলোচনায় থাকা উচিত ছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কেন এটা নিয়ে নেয়? আমরা দেখলাম ভারতের আপনার পররাষ্ট্র সচিব সহ আরও কিছু নীতি নির্ধারণী ভারতের ওনারা এসেছেন, আমাদের পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক করেছেন। আমি এক্ষেত্রেও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বলি যে শুধুমাত্র ভারতের দুঃখ কষ্ট ভারতে যাচ্ছে না, ভিসা না দিলে ক্ষতি হবে, তাদের লাঘব গুছাবার জন্য আজকে একটা মিটিং হচ্ছে, সেই মিটিংটা আমার কাছে বেশি গ্রহণযোগ্য হয়নি। তারপরেও বাংলাদেশের মানুষ একটা জিনিস স্পষ্ট হয়েছে যে ভারত আমাদের কাছে কোনো বিষয়ই না, ভারত হচ্ছে যে আমাদের তুরুকের টাসের মতো না, মানে আমরা তুরুক দেবো উড়ে যাবে, একেবারে সেই আপনার কাছের ঘর, এই কাছের ঘর ভাঙলে টোক্কা দিলেই ভেঙে যাবে। এটাই ভারত যেটা মনে করেছিল যে বাংলাদেশকে দেশে শক্তি বিনিয়োগ করবে বা শক্তি প্রয়োগ করবে বাংলাদেশকে, যেমন সেইটা আর বাংলাদেশে হবে না। আপনাদের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বলি, এবং ইতিমধ্যে তারা জেনে গিয়েছে যে বাংলাদেশ একা না, বাংলাদেশের পাশে, ভারতের পাশে যে সমস্ত দেশ আছে, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, এই বার্মা, পাকিস্তান, সব দেশ বাংলাদেশের পক্ষে, অর্থাৎ ভারতের পক্ষে কেউ নাই। আজকে যদি ভারত কোনো রকম উদ্যোগ নিতে বাংলাদেশে, ওই যে একটা পাগল গরু খায় নাকি এখানে বলেছে যে সে শুভেন্দ্র অধিকারী, সে নাকি শাহাবুদ্দিন ভদ্রলোক মুসলমানের বাড়ি গিয়ে ঈদের দিন বড় বড় কোরবানির সময় বড় বড় 3টা বাটি বইরা গরু খাইছে, আবার টিফিন ক্যারিয়ার নিয়েছে, অথচ সে সনাতন ধর্ম, তার লোকেরা বলতেছে মানে কি, মানে হচ্ছে যে এগুলো পাগল ছাগল, এই পাগল ছাগল বিভিন্ন কথা বলবে, এইগুলো বাংলাদেশে কোনো জায়গায় প্রচার করা যাবে না, এবং এইটা স্পষ্ট করতে হবে। এরপর আমি নতুন করে একটা ছাগল না পাগল দেখছি দৌড়াদৌড়ি করে, আপনাদের সাংবাদিকদের মান সম্মান শেষ করছে। আপনারা কেন সাংবাদিকরা এই পাগলটা, এই ছাগলটা, উন্মাদটা, এটা কোনো সময় হতে পারে না আপনাদের সাংবাদিকদের। সেটা হচ্ছে যে ওই যে ময়ূক রঞ্জন, এই ময়ূক রঞ্জন দেখে দৌড় দেয়, লাভ দেয়, উন্মতের মতো, মনে হয় যেন পাগলা কুকুরে কামড়াইছে, জলতঙ্ক রোগ হয়েছে, নতুবা মনে করেন গাঁজা হিরোইন মেয়াদুদ্দিন খাইছে, খাইয়ে দৌড় দেয় এবং দৌড় দিয়ে বলে কি চিটাগাং নেবে, চিটাগাং নাকি ওই ওর বাপ দাদার সম্পদ নিতে হইবে। আরে ভাই, আমরা এতদিন শুনছি এই শেখ হাসিনা বলছে যে ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক, তা স্বামী স্ত্রী মানে কি? তাইলে ওনার বউ, এই বউর জন্য কি আপনি যৌতুক নেবেন? যৌতুক নিলে আপনি পাগল ছাগল তো জানেন যে শেখ হাসিনার সাথে তো আনুষ্ঠানিক বিয়ে হয় না, শেখ হাসিনা তো পালিয়ে গিয়েছে, পালিয়ে গেলে তারা আবার যৌতুক দেয় কেমনে? সেই যৌতুক কি সম্ভব? বা কোনো গিফট বা উপহার, যৌতুক কোনো কিছুই সম্ভব না। যদি পালাইয়ে না যাইতো, মুদির সাথে যদি বাংলাদেশে আনুষ্ঠানিক বিয়ে টিয়ে হইতো, তারা বাংলাদেশের মানুষজন চিন্তা করতো যে কিছু একটা দেওয়া যায় কিনা। তো তুমি যে পাগল, এই ময়ূক রঞ্জন কিলি বলা যায় চিটাগাং চলে যাচ্ছে, এই ফেনীতে এইখানে হবে, আরে ভাই আসো না, তোমাদের ট্যাংরি ভেঙে দেওয়া হবে, তোমাদের ভারতের অস্তিত্ব থাকবে না। তোমরা যে ফকির ভিক্ষা করতে চাও, বাংলাদেশ থেকে অর্থ নিতে চাও, তোমাদের বাংলাদেশের লোকজন চাকরি করে, বাংলাদেশ থেকে সব, এটা কোনো সময় হবে না। ইতিমধ্যে আপনারা দেখেছেন ভারতের টেলিভিশনগুলো দেখাচ্ছে পেঁয়াজ পচে গেছে, আলু পচে গেছে। আরে বাংলাদেশের মানুষ এরা সাহসী, এরা ইমানি, বাংলাদেশের 93% মুসলমান, এদের ইমানি শক্তি আছে। তোদের পেঁয়াজ আর খাবে না, তোদের আলু আর খাবে না, তোদের পেঁয়াজ আলু পচবে, কৃষকের মাথায় হাত হবে, তোরা ওখানে কাটবি। অলরেডি কান্নাকাটি শুরু করে দিয়েছে, কারণ ওই পেঁয়াজ পচে যাচ্ছে, আলু পচে যাচ্ছে, তারা সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যে কেন তোমরা এই সমস্ত করলা। আরে ভাই, আলু ইতিমধ্যে বাংলাদেশ থেকে সিদ্ধান্ত নিচ্ছে, পেঁয়াজ সিদ্ধান্ত নিচ্ছে কোন দেশ থেকে আনবে, চায়না থেকে আনবে, আপনার জার্মানি থেকে আনবে, যেখান থেকে আনবে সেই নামে, পাকিস্তান থেকে আনবে, কিন্তু ভারতের নাম নাই। এই ভারতের নাম নাই। প্রধান উপদেষ্টার সাথে ইউইর 27টি দেশের 27 জন সম্মানিত রাষ্ট্রদূত যে আলোচনা করতেছেন, সেটা বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের অগ্রগতি, উন্নয়ন এবং বাংলাদেশকে ঘিরে বাংলাদেশের পাশে তারা আছেন, বাংলাদেশের পাশে থাকবেন, ঐক্যবদ্ধভাবে তারা এই চিন্তাভাবনা করেছেন। তাতে আপনারা দেখেছেন যে এটা সকলের কাছে একটা প্রশংসনীয় হয়েছে, এবং বাংলাদেশের কাছে না, শুধু সারা বিশ্বের কাছেও গ্রহণযোগ্য হয়েছে। এরপরে আপনারা দেখেছেন যে বাংলাদেশে একটা দেশ থেকে একজন
পররাষ্ট্র সচিব এসেছে, আমরা কয়েকদিন আগেই শুনেছিলাম, এবং সেই দেশের অবস্থা যে খুব খারাপ, তাদের যে লালবাতি জ্বলবে সেইটা তারা বুঝেছে। সেটা হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত। সেই ভারতে আজকে চিকিৎসকরা এবং ক্লিনিক ব্যবসায়ীরা বলতেছে যে বাংলাদেশ থেকে রুগী আসলে তাদেরকে ছাড় দেওয়া হবে, ডিসকাউন্ট দেওয়া হবে, এবং হোটেল মার্কেট তারা পর্যটক তারাও ছাড় দিতে চাচ্ছে। তারা ইতিমধ্যে আমি 5-7টা ভিডিও দেখেছি যেখানে সেই দেশে এখন লোকজন নেই, ব্যবসা বাণিজ্য বন্ধ। যে চিকিৎসকরা বলেছিলেন যে বাংলাদেশে যদি চিকিৎসা নিতে আসে রুগীদেরকে অবশ্যই আমাদের পতাকা প্রণাম করতে হবে, এখন দেখে যে প্রণাম তো দূরের কথা, তাদের ভিক্ষার থালা নিয়ে বসতে হবে যদি বাংলাদেশের রুগীরা না যায়। ইতিমধ্যে সেই অবস্থা হয়েছে। ওখানে দাদারা বলতেছে, দাদারা আমরা শেষ, আমাদের পরিবহন ব্যবসা শেষ, আমাদের খাবারের দোকান শেষ, আবাসিক শেষ, আমাদের এই ব্যবসা বাণিজ্য সব লাঠে উঠেছে। এই অবস্থা মানে ভারতে হয়েছে। এবং আপনারা দেখেছেন যে হিন্দু টাইমস, যে সেইটা ইন্ডিয়ান টাইমস, তারা বলেছে যে অলরেডি তাদের দোকান পাশার ব্যবসা বাণিজ্য বন্ধ, 10% লোক যাচ্ছে না, তারা এই জন্য ক্ষমা। দেশের চারিপাশে শত্রু বানাতে মোদিজি যথেষ্ট, এমন মন্তব্য করছেন খোদ ভারতীয়রা। পৃথিবীতে একমাত্র রাষ্ট্র ভারত যার কোনো একটি প্রতিবেশী দেশের সাথেও ভালো সম্পর্ক নেই। দাদাগিরি, অসম্মান এবং প্রতিবেশী রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপের মধ্য দিয়ে একে একে সকল প্রতিবেশীকে খেপিয়ে তুলেছে ভারত। সর্বশেষ শেখ হাসিনার আশ্রয় এবং পুনর্বাসন ষড়যন্ত্রে নেমে বাংলাদেশের সাথে চরম বৈরী আচরণ শুরু করেছে দেশটি। এ নিয়ে ঘরে বাইরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে মোদী সরকার। সচেতন ভারতীয়দের মধ্যেও ক্ষোভ দেখা দিয়েছে বিষয়টি নিয়ে। পর্যবেক্ষকরা বলছেন মোদী সরকারের উগ্র হিন্দুত্ববাদী নীতির কারণে প্রতিবেশী দেশগুলো মুখ ফিরিয়ে নিয়েছে ভারত থেকে। বিশ্বায়নের যুগে দিল্লিকে পাশ কাটিয়ে যুক্ত হয়েছে নতুন নতুন বলয়। দিন শেষে এতে ক্ষতি হচ্ছে ভারতের। বাংলাদেশ ইস্যুতে সমালোচকরা বলছেন অংশীজনদের উদ্বেগ এবং বাংলাদেশের জনগণকে উপেক্ষা করে ভারত শেখ হাসিনাকে নগ্নভাবে সমর্থন দিয়ে গেছে। মোদীর নেতৃত্বে ভারত সরকার শুধু বাংলাদেশ নয়, বেশিরভাগ প্রতিবেশী দেশের ক্ষেত্রেই এমন অবস্থানে চলেছে, আর এ কারণে অনেক সময় দুর্ভাগ্যজনক পরিণতি ডেকে এনেছে। নরেন্দ্র মোদীর দল বিজেপির উগ্র হিন্দুত্ববাদী মতাদর্শ এবং হিন্দুত্ববাদী রাষ্ট্র কায়েমের এজেন্ডা ভারতকে বন্ধুহীন করার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। অন্যদিকে আওয়ামী লীগের চোখে দেখায় সর্বশেষ বাংলাদেশের জনগণের কাছেও শত্রুতে পরিণত হয়েছে ভারত, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। সাম্প্রতিক ইস্যুতে টেলিভিশন এবং অনলাইনে বিভিন্ন টক শোতে অংশ নিয়ে ভারতীয় সাংবাদিক, কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক, অ্যাক্টিভিস্ট এবং সমাজকর্মীদের ভারত সরকারের এহেন একচোখা নীতির সমালোচনা করতে দেখা গেছে। প্রতিবেশীরা শত্রুতে পরিণত হওয়ায় মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছেন তারা। ভারতের সাধারণ জনগণ প্রতিবেশীদের সাথে ন্যায্যতার ভিত্তিতে সবসময় সুসম্পর্ক চান বলে মন্তব্য করেছেন। সম্প্রতি কলকাতা টিভির দেশের চারপাশে শত্রু তৈরি করতে এক নরেন্দ্র মোদীজি যথেষ্ট শীর্ষক এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর তাদের সাথে আমাদের সম্পর্ক ছিল সামাজিক, আর্থিক এবং সাংস্কৃতিক। পাকিস্তান আর চীন বাদ দিলে আমাদের সব প্রতিবেশী দেশের সাথেই ভালো সম্পর্ক ছিল। এরই মধ্যে আমাদের দেশের রাজনীতিতে এক মহামানবের আবির্ভাব হলো। প্রতিটা প্রতিবেশী দেশের সাথেই এই মুহূর্তে সম্পর্ক খুবই খারাপ। যদি কোনো ছাত্র বলে কেউ আমার সাথে মিশতে চায় না, সবাই আমার প্রতি হিংসা করে, তাহলে বুঝবেন ছেলেটার ভেতরে বড় একটা সমস্যা আছে। আমাদের বিদেশ নীতিতেও সেরকম একটি সমস্যা রয়েছে। সাম্প্রতিক সময়ে ভারত তার বেশ কয়েকটি প্রতিবেশী দেশের সঙ্গে সংঘাতে জড়িয়েছে। কিভাবে ভারতের সঙ্গে প্রতিবেশীদের সংঘাতগুলো চলছে এবার সেদিকে নজর দেওয়া যাক। এই তালিকায় প্রথমেই রয়েছে মালদ্বীপের নাম। সে দেশের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মইজুর নির্বাচনী স্লোগানই ছিল ইন্ডিয়া আউট। ক্ষমতায় আসার পরই কয়েক দশক ধরে চলে আসা একটি প্রথা ভেঙেছেন তিনি। প্রথাটা ছিল মালদ্বীপে ক্ষমতায় আসার পর প্রত্যেক প্রেসিডেন্টেরই প্রথম বিদেশ সফরটা হয় ভারতে, কিন্তু প্রথম সফরের জন্য তুরস্ককে বেছে নিয়েছিলেন মইজুর। এবার আসা যাক নেপালের প্রসঙ্গে। নেপালে 2020 সালে ক্ষমতায় আসার পরে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বলেছিলেন ভারত নেপালের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। তবে 2024 সালে ওলি আবারও নেপালের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এবং এখন ধীরে ধীরে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করেছে। আফগানিস্তানের প্রসঙ্গে আসতে দেখা যায় ভারত এখনো পর্যন্ত তালেবানকে সে দেশের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেয়নি। তবে আফগানিস্তানে কূটনৈতিক উপস্থিতি রয়েছে এমন 15টি দেশের তালিকায় ভারতও রয়েছে। এমনভাবে প্রতিবেশী সব রাষ্ট্রই ভারতের শত্রু হয়ে ওঠায় এ নিয়ে উৎকণ্ঠা বিরাজ করছে ভারতীয় নাগরিকদের মধ্যে। নুসরাত জাহান মেহেক, যায়। এতক্ষণ দেখছিলেন দেশের সর্বশেষ কিছু আপডেট নিউজ। এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।